শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। অনামিকা আয়ুষের দিকে তাকিয়ে বলল, তুই যা, আমি রনকে ওষুধ লাগিয়ে নিয়ে আসছি। আয়ুষী ইতিবাচক মাথা নাড়িয়ে চলে যেতে অনামিকা ধীরে ধীরে রৌনককে ওদের স্কুলের পরিসেবিকার রুমের সামনে নিয়ে আসে। রৌনকের হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, যেহেতু ক্ষতটা একটু গভীর ছিল তাই কষ্ট হচ্ছিল ওর। অনামিকা ওকে শক্ত করে ধরে রেখেছিল এবং ওর একটি হাত নিজের কাঁধের উপর রেখে দিয়েছিল, যাতে রৌনকের হাঁটতে খুব একটা অসুবিধা না হয় আর ওকে ধরে সেই রুম পর্যন্ত নিয়ে যেতে পারে। সেখানে পৌঁছতে অনামিকা রৌনককে নিয়ে রুমের ভেতরে গেল এবং একজন পরিসেবিকা ওদের দেখতে পেয়ে ওদের দিকে ছুটে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে রৌনকের। অনামিকা সংক্ষেপে ঘটনাটি ওনাকে জানানোর পর উনি ওষুধ আনতে চলে গেলেন। অনামিকা ধীরে ধীরে রৌনককে একটি চেয়ারে বসিয়ে দিল আর ওর হাঁটুর ওপর সেই রক্তাক্ত ক্ষতস্থান দিকে তাকাতে এক মুহূর্তের জন্য অনামিকার চোখ দুটো লাল হয়ে উঠল। রৌনকের অজান্তেই রক্তের সেই ঘ্রাণ বারংবার ওকে তৃষ্ণার্ত করে তুলছিল। অনামিকা দ্রুত নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে আরম্ভ করল, কারণ ওর মা এমনটাই করতে বলেছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেই পরিসেবিকা ওষুধের বাক্স হাতে নিয়ে আসলেন এবং রৌনকের ক্ষতস্থানে তা লাগিয়ে দেওয়ার সময় ও খুব জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু অনামিকা শক্ত করে ওর হাত দুটো ধরে রেখেছিল। অনামিকার খুব খারাপ লাগছিল ওকে এইভাবে দেখে। ও নিজেকে প্রমিস করলো আর কোনো দিন রৌনকের কিছু হতে দেবে না। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়ার পর উনি বললেন যে সব ঠিক হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ব্যথা আর ক্ষত মিলিয়ে যাবে। তারপর উনি সেখান থেকে প্রস্থান করার পর অনামিকা গম্ভীরভাবে রৌনকের দিকে তাকালো এবং বলল, তোমার সাথে আজ থেকে আমার আরি, আমি তো আর একটা কথা বলবো না। ওর কথা শুনে রৌনক খুবই বিস্মিত হয়ে গেছিল এবং বলল, কেন কথা বলবে না? আমি কি ভুল করলাম? তুমি আমার সাথে আরি করো না। অনামিকা একটু রাগী কণ্ঠে বলল, যখন ওই বাজে ছেলেগুলো তোমাকে ধাক্কা দিল তখন তুমি কিছু বললে না কেন? আর যখন সবাই তোমাকে নিয়ে মজা করত তখন তুমি কিছু বলতে না, চুপ করে থাকতে। জানো, আমার মা বলে ছেলেরা খুব স্ট্রং হয় আর সব সময় অন্যায় প্রতিবাদ করা উচিত, কিন্তু তুমি করোই না একটুকুও। তুমি এমন ভাবে চুপ থাকলে ওরা তোমাকে আরো বিরক্ত করবে, যা আমি চাই না, বুঝেছো? কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। রৌনক মাথা নিচু করে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি আর চুপ থাকবো না। যদি আমাকে বিরক্ত করার চেষ্টা করে বা তোমাকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে দেখবে আমিও প্রতিবাদ করব। আমিও চাই না কেউ তোমাকে হার্ট করুক। অনামিকা মিষ্টি করে হেসে রৌনককে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, তুমি আর আমি অনেক স্ট্রং। তারপর ওকে ধীরে ধীরে ক্লাসরুমে নিয়ে আসলো অনামিকা। সেদিন স্কুল শেষ হওয়ার পর ওর সাথে স্কুলের গেটের দিকে যাচ্ছিল। হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, তাই অনামিকার কাঁধের উপর ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। রৌনক সামনের দিকে তাকিয়ে হঠাৎ কিয়াকে দেখতে পেল। তখনও অনামিকার দিকে তাকিয়ে বলল, আনা, আমার দি ভাই চলে এসেছে, আমি এইটুকু চলে যেতে পারবো, তুমি চলে যাও। অনামিকা সামনের দিকে তাকাতেই দেখল যে একজন অল্প বয়সী যুবতী ওদের দিকে তাকিয়ে আছে গম্ভীরভাবে, আর অনামিকা বুঝতে পারল যে ও রৌনকের দি ভাই। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি খুব সাবধানে যেও, ঠিক আছে? আর ওষুধ খেয়ে নিও, ব্যথা কমে যাবে। রৌনক মিষ্টি করে হেসে বলল, একদম, তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। অনামিকা সেখান থেকে প্রস্থান করল আর কিয়া রৌনকের দিকে এগিয়ে আসলো এবং চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, কিভাবে কাটলো? তারপরও রৌনককে কোলে তুলে নিল এবং কিয়ার সামনে সমস্ত ঘটনা তুলে ধরল।
কিছুক্ষণ পর ওরা ওদের বাড়িতে পৌঁছালো আর ওরা সোজা চলে গেল রৌনকের রুমে। কিয়া ধীরে ধীরে ওকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো। কিয়া রৌনকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোমার সাথে সেই মেয়েটি কে ছিল? মিথ্যা কথা কিন্তু একদম বলবে না রন। রৌনক মাথা নিচু করে বলল, ও আমার বন্ধু হয়, ওর নাম অ্যানা। আমি আজ পড়ে গেছিলাম তাই আমাকে হেল্প করছিল হাঁটতে। কিয়া একটু গম্ভীর স্বরে বলল, তোমাকে আমি না বারণ করেছি কোনো বন্ধু বানাতে? তুমি আমার কথা কিন্তু একদম শুনছো না রন। রৌনক তখনও মাথা নিচু করেছিল এবং বলল, সরি দি ভাই, আমার ভুল হয়ে গেছে। কিয়া শান্ত স্বরে বলল, ঠিক আছে, এই ভুলটা যেন আর না হয়। আমি চাই তুমি তার সাথে আর কোনো দিন কথা বলবে না, বুঝতে পেরেছ? রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে দি ভাই, আমি আর ওর সাথে কোনোদিনও কথা বলবো না। কিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, গুড বয়। তারপর ও সেই রুম থেকে প্রস্থান করল। রৌনক চোখ বন্ধ করে বিছানার উপর শুয়ে পড়ল এবং মনে মনে বলল, আমি জানি না আমি কিভাবে তোমার সাথে না কথা বলে থাকব। আমার যে খুব কষ্ট হবে। আমি যে দিভাইয়ের কাছে করা প্রমিস ভাঙতে পারবো না। তুমি আমার উপর রাগ করো না। ছোট্ট রৌনকের মনটা একেবারে বিষণ্ণতায় ছেয়ে গেল। না জানে কিভাবে অনামিকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। পরদিন অনামিকা স্কুলে পৌঁছালে ও আয়ুষীর পাশে বসল এবং কিছুক্ষণ পরে রৌনক ক্লাসে প্রবেশ করল। কিন্তু অনামিকাকে অবাক করে দিয়ে ওর পাশে বসার পরিবর্তে রৌনক আবারও বসল সেই লাস্ট বেঞ্চিতে গিয়ে। অনামিকা ওর সাথে অনেকবার কথা বলতে চাইলেও রৌনক কিছুতেই অনামিকার সাথে কথা বলছিল না, এমনকি ওর দিকে তাকাচ্ছিল পর্যন্ত না। অনামিকার সত্যি খুব মন খারাপ লাগছিল। বিকেল বেলায় আবারও সেই বাগানে রৌনকের সাথে অনামিকার দেখা হতেই ওকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? রৌনক কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না, বরং ও চুপ করে বসেছিল। কিন্তু অনামিকা হার মানতে শেখেনি, জেনেই ছাড়বে, তাই সেই প্রশ্নটি বারবার জিজ্ঞেস করছিল। অবশেষে রন বাধ্য হয়ে একটু জোরে বলে উঠল, কারণ দি ভাই আমাকে বারণ করেছে তোমার সাথে কথা না বলতে, তোমার সাথে বন্ধুত্ব না করতে, আর তাই আমি কথা বলছি না, বুঝেছ? আর আমাকে বিরক্ত করো না। এই বলে সেখান থেকে চলে গেল রৌনক। ওর এরকম ব্যবহারে অনামিকার চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। না, আজ জেনেই ছাড়বে আসল কারণ। আর তাই অনামিকা সিদ্ধান্ত নিল রৌনককে অনুসরণ করবে, আর ভাবনা মতো করতেও লাগলো। ওর প্রচন্ড কৌতূহল হচ্ছিল জানার জন্য যে কেন রৌনককে ওর দিভাই বারণ করেছে বন্ধুত্ব রাখবার জন্য, কেন কারোর সাথে মিশতে দিতে চায় না। রৌনক বাড়িতে পৌঁছে ভেতরে প্রবেশ করার পরে অনামিকা দরজার সামনে দাঁড়িয়েছিল। ও শ্রবণ শক্তি প্রখর হওয়ায় ঘরের বাইরে দাঁড়িয়েও ঘরের ভেতর থেকে আসা নারী কণ্ঠের আওয়াজ পরিষ্কার শুনতে পেল ও। তুমি কথা বলনি তো সেই মেয়েটার সাথে? তুমি কিন্তু একদম কথা বলবে না যতদিন না আমি বলতে বলবো, বুঝেছ রন? তারপর আবারও পরিষ্কার ওর কানে ভেসে আসলো, না দি ভাই, আমি কোনো কথা বলিনি ওর সাথে, কিন্তু অ্যানা বারবার জিজ্ঞেস করছিল আমাকে, তাই শুধু এটুকু বলেছি যে তুমি বারণ করেছ, তাই বলবো না। তারপর আবারও শুনতে পেল ঘরের ভেতর থেকে সেই মহিলাটির কণ্ঠস্বর, গুড বয়, এইভাবে আমার কথা শুনবে, বুঝেছ? মুহূর্তের মধ্যে সেই ছোট্ট অনামিকার মুখে বিষণ্ণতা ছেয়ে গেল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ও ছুটে নিজের বাড়িতে চলে গেল। কিয়া বুঝতে পারল অনামিকা আর সেখানে নেই, আর রৌনককেও নিজের রুমে যেতে বলল। রৌনক ভেতরে গিয়ে বিছানার ওপর শুয়ে পড়ল। ওর খুব খারাপ লাগছিল অনামিকার সাথে এমন ব্যবহার করতে, কিন্তু ও যে বাধ্য। ওর পাশে অনামিকা না থাকলে রৌনকের মন খারাপ হয়ে যায়। ও নিশ্চুপভাবে শুয়ে রইল। বাড়ির ভেতর প্রবেশ করতেই অনামিকা দেখল অঞ্জলি দেবী পরিবারের সদস্যদের সাথে
কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। অনামিকা ওনার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং ওনার বুকের মধ্যে নিজের মুখ লুকালো। অঞ্জলি দেবী বুঝতে পারলেন যে ওর মন খারাপ, কারণ যখনই অনামিকার মন খারাপ হয় তখনই ও ঠিক এরকম আচরণ করে। অঞ্জলি দেবী অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিষ্টি করে বললেন, কি হয়েছে? আমার অ্যানামার খুব মন খারাপ বুঝি? অনামিকা ওনার দিকে না তাকিয়ে বলল, জানো মা, আমার স্কুলের একটা ফ্রেন্ড বলেছে যে আমার সাথে কথা বলবে না। আমার খুব মন খারাপ লাগছে। আমি ওর সাথে না কথা বললে একটুও থাকতে পারবো না। অঞ্জলি দেবী পরম আবেশের সাথে অনামিকার কপালে নিজের ঠোঁটটি ছুঁয়ে বললেন, সে বুঝি অ্যানার এতটাই ভালো ফ্রেন্ড? অনামিকা ওনার চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ালে উনি আবারও বললেন, আমি জানি আমার অ্যানার সাথে কথা না বলে কেউ থাকতে পারে না। আমার অ্যানা এতটাই গুড গার্ল, কিন্তু সে কিসের জন্য কথা বলবে না শুনি? অনামিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওর দিভাই বারণ করেছে আমার সাথে কথা বলতে। অঞ্জলি দেবী অনামিকার মাথায় আবারও হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তাহলে আমি তোমার বন্ধুর দিবার সাথে কথা বলি যে কেন বারণ করেছে তোমার সাথে কথা বলতে, আর আমি তাকে নিশ্চয়ই বলবো যেন তোমার বন্ধুর সাথে কথা বলতে দেয়। অনামিকা নেতিবাচক মাথা নাড়ল, কারণ কিছুতেই ওর মাকে রৌনকের ব্যাপারে বলতে পারবে না, যেহেতু ওকে প্রমিস করেছিল। ও দ্রুত বলল, না মা, তোমাকে বলতে হবে না। যা বলতে হবে আমি বলবো, যে কেন বারণ করেছে। সত্যি কথা বলতে আমি একদম ভয় পাই না। অঞ্জলি দেবী মুচকি হেসে বললেন, এই তো আমার স্ট্রং গার্ল, তা তোমার বন্ধুর সাথে আমাকে দেখা করাবে না? অনামিকা মিষ্টি করে হেসে বলল, আমি তোমার সাথে একদিন নিশ্চয়ই দেখা করাবো, তার আগে ওর ডিভাইয়ের সাথে কথা বলি। অনামিকার পরিবারের সদস্যরা তার কথা শুনে হাসতে লাগলো এবং অঞ্জলি দেবী খুবই গর্ববোধ করল যে এই বয়সে অনামিকা অত্যন্ত সাহসী, কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেয় না ও একেবারে। ওর সাহসের কাছে বড় মানুষের সাহসও ফিকে পড়ে যায়। একজন পরিপূর্ণ রাজকুমারীর সমস্ত গুণাগুণ নিজের মধ্যে বহন করছে ও। ইতিমধ্যে কিছুদিন কেটে গেল। রৌনকের সাথে অনামিকার স্কুলে একটিও কথা হতো না এবং বিকেলে বাগানে যখন রৌনকের জন্য প্রতীক্ষা করত তখনও ও আসতই না। অনামিকা বুঝতে পারল রৌনকের দিভাই ওকে আটকে রেখেছে, আসতেই দিচ্ছে না। অনামিকা ভাবল এবার সময় এসে গেছে। আজ স্কুল ছুটি হওয়ার পরে অনামিকা সর্বপ্রথম নিজের বাড়ি গেল। তারপর পোশাক পরিবর্তন করে ও বাগানের দিকে গেল, আর সেখান থেকে একেবারে চলে গেল রৌনকের বাড়িতে আর দরজায় নক করল। কিন্তু যখন দরজাটা কেউ খুলল না তখন অনামিকা চেঁচিয়ে বলল, রন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি বাইরে বেরিয়ে আসো, আমরা খেলবো। কিন্তু ভেতর দিয়ে কোনো আওয়াজ পাওয়া গেল না। কিন্তু অনামিকা চেষ্টা চালিয়েই যাচ্ছিল, বারবার রৌনকের নাম ধরে ডাকছিল। ঘরের ভেতর থেকে কিয়া এবং রৌনক দুজনেই অনামিকার গলার আওয়াজ শুনতে পাচ্ছিল। রৌনকের খুব ইচ্ছে করছিল দৌড়ে অনামিকার কাছে চলে যেতে, কিন্তু কিয়ার ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না ওর। আর কিয়া পরিষ্কার বুঝতে পারছিল যে মেয়েটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে সাধারণ কোনো মানুষ নয়, ওর মতোই ভ্যাম্পায়ার। তাই ভাবছিল ওর সাথে গেলে যদি কোনো বিপদে পড়ে, কারণ কিয়া কাউকে বিশ্বাস করে না। ও ভেবেছিল যে সাড়া না দিলে হয়তো সমস্যা মিটে যাবে, কিন্তু যখন দেখল যে কোনো ফল হয়নি তখন বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসলো। অনামিকা কিয়াকে বেরিয়ে আসতে দেখে বলল, আমি রনির সাথে খেলতে চাই, আপনি ওকে আটকে রেখেছেন কেন? আমি ওকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। কিয়া অনামিকার দিকে তাকিয়ে বলল, একদম তোমার সাথে যাবে না, আমি ওকে যেতে দেব না। ও মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই কেউ ওকে পাঠিয়েছে রৌনকের ক্ষতি করার জন্য, যেহেতু কিয়া জানত না যে বাচ্চা মেয়েটি অনামিকা। অনামিকা হার মানবার পাত্রী একেবারেই নয়। ও কিয়ার দিকে তাকিয়ে বলল,
আমি জানি তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি আমার মতন একজন ভ্যাম্পায়ার, আর আমার সাথে থাকলে রৌনকের কিচ্ছু হতে দেব না। কিয়া প্রচন্ড আশ্চর্য হয়ে গেছিল, কারণ সৌমিলি দেবী বলেছিলেন ওকে নিজের এনার্জি লুকিয়ে রাখতে, যাতে কেউ বুঝতে না পারে, কারণ ও জানতো অনামিকার পরিবার এখানে আসবে, কিন্তু ওর সামনে যে অনামিকা দাঁড়িয়ে আছে তা বুঝতে পারল না। কিয়া বুঝতে পারছিল না যে অনামিকা জানলো কি করে ওর আসল অস্তিত্বের ব্যাপারে, কারণ কারোর পক্ষে তা সম্ভব নয়। এমনভাবে ও নিজের এনার্জিকে লুকিয়ে রেখেছিল, তাহলে অনামিকা জানলো কি করে? তার মানে কি ও এতটাই শক্তিশালী? বুঝতে পারল না কিয়া। যেদিন রৌনককে ছেলেগুলো মাটিতে ফেলে দিয়েছিল, সেদিন থেকে অনামিকা নিজেকে প্রমিস করেছিল যে ও কোনো দিন আর রৌনকের গায়ে কোনো আঘাত লাগতে দেবে না। অনামিকা একটু গম্ভীরভাবে বলল, আপনি আমাকে আটকাতে পারবেন না, আমি ঠিক রনের কাছে চলে যাব। কিয়া মুচকি হেসে বলল, তোমায় যেতে দিলে তো? যদি তোমায় না যেতে দিই তাহলে? অনামিকা গাম্ভীর্য বজায় রেখে বলল, আপনি পারবেন না আমাকে আটকাতে, কেউ পারবে না আমার থেকে ওকে দূরে সরিয়ে রাখতে। ও আমার সব থেকে প্রিয় বন্ধু, তাই আমি রনকে নিজের কাছে রাখবো। সরুন, আমি ভিতরে ঢুকবো। কিয়া নিজের জায়গা থেকে একটুও না সরে অনামিকাকে আটকাতে গেলে ও এমনভাবে কিয়ার দিকে তাকালো যে কিয়া ভয় কয়েক পা পিছিয়ে গেল। এত তেজ এর আগে ও কোনোদিনও দেখতে পায়নি কারোর মধ্যে। অনামিকা রৌনকের বাড়ির ভেতরে প্রবেশ করার পর কিয়ার দিকে তাকিয়ে বলল, কি হলো? আটকান? পারবেন না, আমি জানতাম। শুধু আপনি কেন, কেউ কোনোদিন পারবে না আমাদের এই বন্ধুত্বকে ভাঙতে, যতই চেষ্টা করুন না কেন। তারপর ও রৌনকের রুম খুঁজতে লাগলো। বাড়িটি বড় হওয়া এবং সেখানে অনেকগুলো রুম হওয়ার দরুন অনামিকার কিছু মুহূর্ত লেগেছিল তা খুঁজে পেতে, এবং সেই রুমটি পাওয়ার পর অনামিকা সোজা ভেতরে ঢুকে গেল এবং দেখল রৌনক বিছানার ওপর চোখ বন্ধ করে শুয়ে আছে। অনামিকা ওর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ডাকছিলাম আর তুমি এখানে চুপটি করে শুয়ে আছো? অনামিকার আওয়াজ শুনে রৌনক বিস্মিত হয়ে ওর দিকে তাকালো এবং দ্রুত উঠে বসে বলল, আনা তুমি এখানে? দিবাই কিছু বলেনি? অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, আমি কিছু বলতে দিইনি। তুমি আমার সাথে যাবে আর খেলবে, চলো। তারপর অনামিকা কিয়ার চোখের সামনে রৌনকের হাত ধরে রৌনকের রুমের বাইরে বেরিয়ে আসলো। কিয়া এক দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়েছিল। ও বুঝতে পারছিল যে ও সাধারণ ভ্যাম্পায়ার নয়, বরং অত্যন্ত শক্তিশালী। বাড়ির বাইরে বেরোনোর আগে অনামিকা কিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি রনকে নিয়ে যাচ্ছি, সময় মতো চলে আসব। আর আমি এতটা দুর্বল না যে ওকে প্রোটেক্ট করতে পারবো না। যখন বন্ধুত্ব করেছি তখন এই দায়িত্বটাও নিয়েছি। রৌনক চুপটি করেছিল, ও বুঝতে পারছিল না কি বলবে। তারপর ওরা দুজন সেখান থেকে প্রস্থান করলো বাগানটির উদ্দেশ্যে। বাগানটিতে পৌঁছানোর পর অনামিকা রৌনকের সাথে সেই বাগানটির মাঝখানে গিয়ে বসল এবং রৌনক বলল, আজকে আমার মনে খুব আনন্দ হচ্ছে। এতদিন তোমার সাথে একবারও কথা বলতে পারছিলাম না, মনে একটু ভালো লাগছিল না। সারাক্ষণ তোমার কথা মনে পড়ছিল, কখন যে কথা বলতে পারবো সে সময়েরই অপেক্ষা করছিলাম। অনামিকা চলে যেতে কিয়া দ্রুত নিজের রুমে গিয়ে চিঠি লিখতে বসল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌর্যবাবুকে পাঠাতেই হবে। সেই চিঠিতে অনামিকার ব্যাপারে লিখল যে ও কিভাবে ওর কথা না শুনে রৌনককে নিজের সাথে নিয়ে গেছে। কিয়া প্রতি মুহূর্তে ভয় থাকে যে যদি আবার কেউ রৌনকের ক্ষতি করতে চায়। চিঠি লেখা শেষ হতেই কিয়া জানালার সামনে এসে দাঁড়ালো। তারপর আলতো করে শীষ দিতেই একটি বেশ বড় আয়তনের বাদুর ঘরের মধ্যে ঢুকলো এবং মুহূর্তের মধ্যেই সে মানুষে
পরিণত হলো। কিয়া তার দিকে তাকিয়ে বলল, বড় ম্যাডাম আর স্যারের কাছে চিঠিটা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিতে হবে। দেখবে চিঠি যেন অন্য কারো হাতে না পড়ে, আর বলে দেবে এখানে দ্রুত আসার কথা, যদিও আমি লিখে দিয়েছি তাও। মানুষটি ইতিবাচক মাথা নাড়ালো, তারপর আবারও বাদুড়ে রূপান্তরিত হলো এবং দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। অনামিকা রওনাকের সাথে আনন্দের মুহূর্তগুলো কাটানোর পর নিজে নিজে বাড়িতে ফিরে গেল। কিয়া রওনাককে আর কিছু বলেনি, কারণ ও বুঝতে পেরে গেছিল সে কোনো মতে রওনাককে আটকে রাখতে পারবে না। অনামিকার চোখে অদম্য জেদ দেখছিল। অসম্ভব সাহসী আর অপরিসীম শক্তির অধিকারিণী যে ও ছিল তা বুঝতে পেরেছিল কিয়া। কিয়া সৌমিলি দেবী এবং সৌর্যবাবুকে চিঠি পাঠানোর দুদিন পরে ওনারা রওনাকের বাড়িতে এসে উপস্থিত হলেন। রওনাক সেই মুহূর্তে বাড়িতে উপস্থিত ছিল না, ও বাগানে বসে অনামিকার সাথে খেলতে ব্যস্ত ছিল। সৌমিলি দেবী কিয়াকে বললেন, কিরে হঠাৎ এভাবে ডাকলি আমাদের, কিছু হয়েছে কি? কিয়া ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বড় ম্যাডাম, কিছুদিন ধরেই রন একটি মেয়ের সাথে মিশছে। মেয়েটি ওর বয়সী, এমনকি ওর স্কুলের বন্ধু। আর আমি যখন রনকে সেই মেয়েটির সাথে কথা বলতে দিইনি, ও ডিরেক্টলি বাড়িতে চলে এসেছিল। আমি ওর তেজ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন রন ওর সঙ্গে প্রতিদিন দেখা করে, কথা বলে, খেলাধুলা করে, সময় কাটায়। আমার খুব টেনশন হয় জানো তো, যদি কোনো ক্ষতি করে দেয়, যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে। সৌমিলি দেবী এবং সৌর্যবাবু বুঝতে পারছিলেন না যে কিয়া অনামিকার কথা বলছে কিনা। সৌর্যবাবু বললেন, চলো রন যেখানে আছে সেখানে আমরা গিয়ে দেখি মেয়েটাকে, তারপর ডিসিশন নেওয়া যাবে। তারপর কিয়া ওনাদের নিয়ে এসে বাগানটিতে গিয়ে উপস্থিত হলো। কিছুটা দূর থেকেই অনামিকাদের লক্ষ্য করছিলেন ওনারা। অনামিকাকে দেখে সৌর্যবাবু এবং সৌমিলি দেবীর মুখে হাসি ফুটে উঠল। সৌমিলি দেবী বললেন, আরে ও তো অ্যানা, আমাদের অ্যানা। কিয়া ওনার কথা শুনে বিস্মিত হয়ে বলল, অ্যানা মানে সে যে রনের জন্য জন্মেছে? তাই ভাবছিলাম এত তেজ তো সাধারণ ভ্যাম্পায়ারের মধ্যে থাকবে না। সত্যি আমিও তো ওকে চিনতেই পারিনি। সৌর্যবাবু হেসে বললেন, চিন্তা করিস না, একদম সেফ জায়গায় রয়েছে। অ্যানা ওর কিছু হতে দেবে না। আর যখন এসেই গেছি তাহলে অ্যানাদের বাড়ি থেকে ঘুরে আসি, কি বলো সৌমিলি? সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়ালো। সৌর্যবাবু কিয়াকে বিদায় জানিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। অনামিকার বারবার মনে হচ্ছিল যেন কেউ ওদের ওপর নজর রাখছে। বারবার মনে হচ্ছিল যে ওর মিমি আর দাদাই এখানে এসেছে, কিন্তু পিছনে ফিরতেই কাউকে দেখতে পেল না। অনামিকার রওনাকের বন্ধুত্ব আগের থেকে আরো অনেক গভীর হয়ে গিয়েছিল। কিয়া সেদিনের পর অনামিকাকে রওনাকের কাছে আসার থেকে আটকানোর চেষ্টা করেনি, কারণ ও জেনে গিয়েছিল যে রওনাক নিরাপদ আশ্রয় রয়েছে। অনামিকা কোনো দিন ওর কোনো কিছু হতে দেবে না। আর কিয়া অনামিকাকে বলে দিয়েছিল যে রওনাকের ব্যাপারে ওর বাড়িতে কাউকে এখনো কিছু না জানাতে। অনামিকা জিজ্ঞেস করেছিল কেন কি অসুবিধা আছে জানালে। কিয়া বলেছিল যে ও নিজে অনামিকার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবে। অনামিকা যদি আগে থেকে সমস্ত কিছু জানিয়ে দেয় তাহলে তো সারপ্রাইজ থাকবে না। অনামিকা যখন বড় হবে তখন কিয়া সমস্ত কিছু বুঝিয়ে বলবে। অনামিকা ওকে প্রমিস করেছিল যে যতক্ষণ না বলবে ততক্ষণ কাউকে কিছু জানাবে না। আর কিয়ার সাথে অনামিকার সম্পর্ক আরো অনেক ভালো হয়ে গিয়েছিল, আর কিয়া ওর দিদির মতো হয়ে উঠেছিল। দেখতে দেখতে সময় কেটে যেতে লাগলো। 1 মাস পরে অনামিকাদের স্কুলে বিদ্যালয় স্থাপিত হওয়ার দিনটি উদযাপিত করা হবে। সবাই নিজের নিজের নাম দিয়েছে, অনামিকাও দিয়েছিল, কিন্তু রৌনক একেবারে দিতে চাইছিল না। তাই অনামিকা ওকে টিচার্স রুমে নিয়ে যাচ্ছিল ওর নাম লিখে দেওয়ার জন্য।
অনামিকা সেই রুমের সামনে দাঁড়িয়ে বলল, রন, তুমি যদি পারফরমেন্স না করো আমিও কিন্তু করব না। রৌনক নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি পারবো না না, সবার সামনে আমার ভয় করবে, আর আমার জন্য তোমার পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তাহলে কি আমার ভালো লাগবে বলো? অনামিকা ওর দিকে তাকিয়ে একটু রেগে বলল, তুমি আমার সাথে ডান্স করবে কিনা বলো, যদি না করো তাহলে আমি আড়ি করে তোমার সাথে আর একটু কথা বলবো না। তুমি আমার কথা শুনবে না তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অনামিকা সেখান থেকে চলে যেতে উদ্যত হতে রৌনক ওর হাত ধরে বলল, আনা, তুমি এভাবে চলে যেও না, তুমি যদি আমার সাথে কথা না বলো আমার কিন্তু একটু ভালো লাগবে না। ঠিক আছে, আমি নাম দেব তোমার জন্য। অনামিকার মুখে ফুটে উঠল এক অনাবিল হাসি, আর ও রৌনককে জড়িয়ে ধরল আনন্দেতে। তারপর ওর নাম লিখিয়ে দিল। পরের দিন থেকে রিহার্সাল শুরু হলো অনামিকাদের। ও, আয়ুষী এবং রৌনক তিনজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজি ধানের খেতে গানটিতে নৃত্য করবে। সময় বইতে লাগলো নিজের খাতে এবং অনামিকার রিহার্সালও চলতে লাগলো জোর কদমে। অনামিকা রৌনককে যতটা সম্ভব পারে সাহায্য করছিল যাতে ও খুব ভালো করে পারফরমেন্স করতে পারে। আর কয়েকদিন পরে ওদের প্রোগ্রাম। অনামিকাদের ক্লাস টিচার বলেছিলেন সেই অনুষ্ঠানে সবাইকে নিজের নিজের পরিবার নিয়ে আসতে হবে যাতে সবাই আনন্দে মেতে উঠতে পারে ওদের সাথে। তাই আজ স্কুল থেকে বাড়ি ফিরে অনামিকা দৌড়ে চলে গেছিল ওর বাবা আদৃত বাবুর কাছে। তারপর ওনাকে জড়িয়ে ধরে বলল, বাবা, নেক্সট উইক আমাদের স্কুলে না প্রোগ্রাম হবে, তুমি কিন্তু আসবে, আর মামুনি, বাবাই, রোশনদা, মিমি, দাদাইকেও আসতে বলে দিও। আমি প্রথম ডান্স করব, তাই সবাই থাকলে আমার খুব ভালো লাগবে। আদৃত বাবু ওর দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই যাব। তুমি একটা কাজ করো, তোমার মামুনিকে একটা চিঠি লিখে দাও, দেখবে ওনারা ঠিক চলে আসবেন। অনামিকা মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ, আমি চিঠি লিখব। আজ আমি খুব খুশি, সবাই আমার পারফরমেন্স দেখবে। ইতিমধ্যে আরো কয়েকদিন কেটে গেল। আজ অনামিকাদের স্কুলে প্রোগ্রাম, কিন্তু ছোট্ট অনামিকার মন খুব খারাপ। আজকে আদৃত বাবুকে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আমেরিকা যেতে হয়েছে। রিয়ানি দেবী এবং সিদ্ধার্থ বাবুর ইচ্ছে থাকলেও ওনারা আসতে পারছেন না, কিন্তু সৌমিলি দেবী সৌর্যবাবুর সাথে আসছেন যাতে অনামিকার কষ্ট কিছুটা লাঘব করা যায়। অঞ্জলি দেবী অন্যান্য দিনের মতো সকালবেলা ছোট্ট অনামিকাকে আদর করে তুলে ওকে লাল পাড় হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছিল, সাথে একদমই হালকা গয়না এবং সুন্দর করে চুল বেঁধে দিয়েছিলেন, আর খোপায় লাগিয়ে দিয়েছিলেন নানা রঙের ফুল। তারপর অনামিকার দিকে তাকিয়ে বলল, আমার ছোট্ট অ্যানার নজর না লেগে যায় আজকে। ওর কিছু ভালো লাগছিল না, চুপচাপ বসেছিল, কিন্তু হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে বিছানা থেকে নামলো এবং দৌড়ে গেল সৌর্যবাবু এবং সৌমিলি দেবীর কাছে, যারা ওর দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। অনামিকা ওনাদের জড়িয়ে ধরে বলল, মিমি, দাদাই, তোমরা চলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। সৌমিলি দেবী অনামিকার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাদের অ্যানাকে কিন্তু একদম পরীর মতো লাগছে, খুব সুন্দর। তোমার মামুনি আর বাবাই কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসবে, বুঝেছ? অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো। তারপর সবাই মিলে রওনা দিল ওর স্কুলের উদ্দেশ্যে। স্কুলে পৌঁছে অনামিকা সবাইকে বিদায় জানিয়ে ক্লাসরুমের দিকে গেল, যেখানে ওর বাকি বন্ধুরা ছিল। আয়ুষী অনামিকাকে দেখতে পেয়ে ওর দিকে ছুটে গেল। আয়ুষী ও হলুদ রঙের শাড়ি পরেছিল, খুব মিষ্টি দেখাচ্ছিল ওকে, আর রৌনক পরেছিল হলুদ আর লাল রঙের মিশ্রিত পাঞ্জাবি এবং সাদা পাজামা, যাতে ওকেও লাগছিল অত্যন্ত সুন্দর। ওরা সবাই ক্লাসরুমের বাইরে রাখা বেঞ্চে বসে প্রোগ্রাম দেখছিল। একে একে
গান এবং নাচের মাধ্যমে সময় বয়ে যেতে লাগলো। অনুষ্ঠান শেষ হবে অনামিকাদের নৃত্যের মধ্যে দিয়ে। গান আরম্ভ হতে অনামিকা আয়ুষী এবং রৌনকের সাথে মিলে সুন্দরভাবে উপস্থাপিত করলো ওদের নৃত্য। সূর্যবাবু এবং সৌমিলি দেবী এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ওদের দিকে। কি সুন্দর লাগছে দুজনকে একে অপরের সঙ্গে। দূর থেকে কিয়াও সেই অনুষ্ঠান দেখছিল। সূর্যবাবু এবং সৌমিলি দেবী ওকে ওনাদের কাছাকাছি যেতে বারণ করেছিল, নইলে অঞ্জলি দেবী ওকে ঠিক দেখতে পেয়ে যেত। অনামিকাদের নৃত্য শেষ হলে করতালির আওয়াজে ভরে উঠেছিল চারিদিক। তার সাথে সাথেই শেষ হলো সেই অনুষ্ঠানটি। আয়ুষী এবং রৌনককে বিদায় জানিয়ে অঞ্জলি দেবীর কাছে গেল অনামিকা। অঞ্জলি দেবী অনামিকাকে কোলে তুলে নিয়ে বললেন, আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর নেচেছে আজ, কিন্তু তোমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিলে না তো? অনামিকা এদিক ওদিক তাকালো, কিন্তু রৌনককে কোথাও দেখতে পেল না। ও ওনাদের দিকে তাকিয়ে বলল, ও হয়তো চলে গেছে, আমি তোমার সাথে অন্য আরেকদিন আলাপ করিয়ে দেব। সৌমিলি দেবী হেসে বললেন, অ্যানাকে দেখে মনে হচ্ছিল ওর বন্ধুদের খুব খেয়াল রাখে, তাই তো? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে মিষ্টি করে বলল, আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি, যেমন আমি তোমাদের ভালোবাসি। অনামিকার সাথে সাথে গল্প করতে করতে ওনারাও বাড়ি এসে পৌঁছালেন। সময় বইতে লাগলো নদীর স্রোতের মতো। দিন থেকে মাস, মাস থেকে বছর কেটে গেল। আজ অনামিকার 13তম জন্মদিন। সকাল থেকে বাড়িতে অতিথিদের আনাগোনা আরম্ভ হয়ে গেছে। প্রতিবারই তাই হয়। সারা বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল বেলুন আর অনেক ধরনের ফুল দিয়ে। অনামিকা ওর জন্মদিনে আয়ুষী এবং ওর পরিবারকেও নিমন্ত্রণ করেছিল। এছাড়া স্কুলের অন্য কাউকে করেনি। যেহেতু প্রত্যেকে রৌনককে বিরক্ত করত, তাই অনামিকা তাদের সাথে একেবারে কথা বলা পছন্দ করত না। অনুষ্ঠান শুরু হলো অনামিকাকে পায়েস খাইয়ে দেওয়ার মাধ্যমে, যা অঞ্জলি দেবী আর রিয়ালি দেবী একসাথে খাইয়েছিলেন, এবং ওর পরিবারের সকলে ওকে ইতিমধ্যেই উপহার দিয়েছিল, একমাত্র আদৃত বাবু ছাড়া, কারণ অনামিকা ওনাকে বলেছিলেন যে ওকে স্পেশাল কিছু দিতে হবে। উনি অনামিকাকে জিজ্ঞেস করলেন, বল মা, তোর কি গিফট চাই? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি চাই যে তুমি এখানে এবং আমেরিকাতে গরিব বাচ্চাদের পড়ার জন্য স্কুল বানাও। আমি দেখেছি অনেক বাচ্চারা ইচ্ছে থাকলেও পড়তে পারে না, শুধুমাত্র অর্থের অভাবে। তুমি এমন স্কুল বানাবে যেখানে পড়তে কোনো অর্থই লাগবে না, তারা পড়াশোনা করবে, শিক্ষিত হবে। বানাবে তো বাবা? ওর কথা শুনে সবাই প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল, এবং আদৃত বাবুর আজ প্রচন্ড গর্ব হচ্ছিল। সত্যি অনামিকা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। ওর মাথায় হাত দিয়ে বললেন, নিশ্চয়ই, আমার অ্যানামা যখন চেয়েছে আমি সেটা নিশ্চয়ই করব। তুই চিন্তা করিস না, এখন থেকে সেখানকার কাজ শুরু করে দেব। অনামিকার মুখে অনাবিল হাসি ছড়িয়ে পড়ল। তারপর ও আদৃত বাবুকে জড়িয়ে ধরল আনন্দেতে। সকাল থেকে আয়ুষী ছিল অনামিকাদের বাড়িতে। সারা বাড়ি জুড়ে ওদের হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু অনামিকার বারবার রৌনকের কথা মনে পড়ছিল। যদিও আসতে পারত তাহলে কতই না ভালো হতো। অঞ্জলি দেবী রিয়ালি দেবীর সাথে মিলে বিভিন্ন রকম রান্না করছিলেন, যাতে সন্ধ্যাবেলায় পার্টিতে আমন্ত্রিত মানুষদের কারোর মনে কোনো ধরনের সন্দেহ না জাগতে পারে। বিকেল বেলায় পার্টিতে সবাই যখন ব্যস্ত ছিল, তখন অনামিকা আয়ুষীর সাথে হঠাৎ সবার চোখের আড়ালে রান্নাঘরে ঢুকে গেল। আয়ুষী রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, যা করবি তাড়াতাড়ি কর, না হলে যদি কেউ চলে আসে তাহলে কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, তুই দাঁড়া, দেখ কেউ আসছে নাকি, আমার 5 মিনিটেই হয়ে যাবে।
অনামিকা রান্নাঘরের তাক থেকে দুটি থালা এবং কিছু বাটি নিল। তারপর অঞ্জলি দেবী এবং রিয়ালি দেবী মিলে যে সমস্ত রান্না করেছিলেন সেই সমস্ত রান্নার থেকে কিছুটা কিছুটা নিয়ে বাটিতে রাখলো, যা রৌনকের জন্য নিয়ে যাবে। সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে অনামিকা আয়ুষীকে ডেকে বলল, শোন, আমরা পিছনের দরজা দিয়ে যাব, ঠিক আছে? যাতে কেউ দেখতে না পায়। তুই দরজাটা খুলে দে। আয়ুষী দরজাটা খুলে দেওয়ার পরে অনামিকা দ্রুত ওর সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসলো। ও বুঝতেই পারেনি যে সৌর্যবাবু এবং সৌমিলি দেবী দূর থেকে ওদের লক্ষ্য করছিলেন, কিন্তু ওরা অনামিকাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কারণ ওনারা জানতেন ও কোথায় আর কেন যাচ্ছে, আর তা ভেবে ওনাদের সত্যি ভীষণ আনন্দিত হচ্ছিল। হঠাৎ সৌমিলি দেবী অঞ্জলি দেবীর আওয়াজ শুনতে পেলেন। অঞ্জলি দেবী ওনার কাছে এসে বললেন, মিমি, তুমি অ্যানাকে কোথাও দেখেছো? আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল মেয়েটা? সৌমিলি দেবী বললেন, হোকে আজকে ওর মতো থাকতে দে না, ওর বন্ধুর সাথে কথা বলুক, খেলুক, একটু ঘোরাঘুরি করুক, চল আমরাও গিয়ে কথা বলি। ওরা তিনজনে তারপর সেই রুমে উপস্থিত হলেন যেখানে পার্টি আয়োজিত হয়েছিল। অনামিকা আয়ুষীর সাথে দ্রুত বাড়ির একদম কাছে সেই বাগানের সামনে পৌঁছালো এবং ও বলল, শোন, তুই এখানে দাঁড়া, আমি যাব আর আসবো, ঠিক আছে? চারিদিকে লাইট আছে, ভয় পাবি না, আর দেখবি কেউ যেন এদিকে না আসে। আয়ুষী ইতিবাচক মাথা নাড়ল। অনামিকার সারা বাড়ি আলোতে উজ্জ্বল হয়ে উঠেছিল, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিচ্ছিল আলোর স্নিগ্ধতা, আর সেই বাগানের চারিপাশের ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয়ে উঠেছিল চারিদিক। তাই আয়ুষীর ভয় লাগছিল না। অনামিকা তারপর দৌড়ে রৌনকের বাড়ির দিকে গেল। রৌনকের বাড়ির সামনে পৌঁছে ও জোরে জোরে দরজায় নক করতে লাগলো। রৌনক দরজা খুলে বেরিয়ে আসতেই দেখলো অনামিকা খাবার হাতে দাঁড়িয়ে রয়েছে। তারপরও রৌনকের সাথে কিয়ার কাছে গিয়ে ওর হাতে খাবারটা দিয়ে বলল, কিয়া দিদি, এগুলো ধরো, তোমার আর রনির জন্য আমি নিয়ে এসেছি। ওর কথা শুনে অনাবিল হাসি ফুটে উঠল কিয়ার মুখে। ছোটবেলা থেকে প্রত্যেকবার ওর জন্মদিনে এইভাবে কিয়াদের অনামিকা ওর জন্য বানানো খাবারগুলি দিয়ে যায়। যেহেতু রৌনক ওর বাড়িতে যেতে পারে না, তাই অনামিকা জন্মদিনের কিছুটা সময় ওদের সঙ্গে কাটিয়ে যায়। কিয়া অনামিকার হাত থেকে সে খাবারের থালাটি টেবিলের উপর রেখে বলল, তুই কি এখনই চলে যাবি? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ কিয়াদি, আয়ুষী বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে একা বেশিক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখতে পারি না, তাই না? তাই আমাকে চলে যেতে হবে, আর যদি সম্ভব হয় আমি রাতের দিকে আবার আসব। অনামিকা সেখান থেকে চলে যাবার পূর্বে রৌনক ওকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে আনা, খুব ভালো থেকো। কিয়া অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি চাই তোর সমস্ত স্বপ্ন পূরণ হোক, খুব ভালো করে থাকিস, ঠিক আছে? আর সাবধানে যাস। অনামিকা হেসে ইতিবাচক মাথা নাড়িয়ে তারপর ওদের বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। রৌনক অনামিকার জন্মদিনে আসতে না পারলেও প্রত্যেক বছর রৌনকের জন্মদিনে ওর সাথে সময় কাটানোর চেষ্টা করে। কিয়া রৌনকের প্রিয় পদগুলি বানায় আর অনামিকা নিজের হাতে ওকে খাইয়ে দেয়। দুজনকে দেখে যে কেউ বলতে পারবে ওরা একে অপরের পরিপূরক, আর ওরাও হয়তো তা বুঝতে শিখেছে। অনামিকা আয়ুষীর সাথে বাড়িতে পৌঁছানোর পর চুপিসারে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল এবং কেউ কিছু বোঝার আগে ওরা অনামিকার রুমে চলে গেল। সেই দিনটি প্রচন্ড আনন্দ এবং উৎসাহের সাথে কাটালো ওরা। পরদিন বিকেল বেলায় রৌনক এবং অনামিকা ফুলের বাগানে বসেছিল এবং ও রৌনকের হাত শক্ত করে ধরে রেখেছিল। আজ রৌনকের মন খুব খারাপ। আজ ওদের স্কুলে প্রত্যেককে নিজের বাবা মা সম্বন্ধে লিখতে দেওয়া হয়েছিল। সবাই লিখতে পারলো, কিন্তু
মাথা নিচু করে একমাত্র বসেছিল রৌনক, কারণ বাবা মা কি তা তো জানত না। বাবা মার আদর যে কোনোদিনও পায়নি, আর এই নিয়ে আজ আবারও সবাই মজা করছিল। অনামিকা ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি আজ আবার কাঁদছো? তুমি আমাকে প্রমিস করেছিলে না যে কাঁদবে না, তাহলে কেন কাঁদছো? আচ্ছা বলো তো, আমি কি তোমার কেউ হই না? রৌনক অনামিকার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার সব থেকে প্রিয় বন্ধু। জানো না, যখন আজকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল আমার বাবা মা নেই বলে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কেন আমার বাবা মা নেই? অনামিকা মিষ্টি করে হেসে বলল, কে বলল নেই? তোমারও মা বাবা আছে। আমার মা বাবা কিন্তু তোমারও মা বাবার মতোই, আর আমার দুটো মা বাবা আছে। তাই আজ থেকে তোমারও দুজন মা বাবা, বুঝেছ? তুমি যেমন আমার মা আর বাবার ছেলে, ঠিক তেমনি আমার মামুনি আর বাবাইরও ছেলে। তাই আর কোনোদিনও কান্নাকাটি করবে না। অনামিকা বুঝতেও পারল না যে ও নিজের অজান্তে কত বড় সত্যি কথা রৌনককে বলল। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে হেসে বলল, আচ্ছা না, বুঝেছি আমি। তুমি এভাবেই আমার পাশে সারা জীবন থাকবে তো? কারণ আমি জানি যে আমার যত কষ্ট হোক না কেন, তুমি সব কষ্টকে মুছে দেবে। অনামিকা মিষ্টি করে হেসে বলল, নিশ্চয়ই, তোমার সাথে আমি সারা জীবন এইভাবেই থাকবো, আর তুমি সবসময় হাসবে। তারপর ওরা একে অপরের সাথে গল্পে মেতে উঠল। সময় গড়িয়ে যেতে লাগলো। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নিল ভালোবাসার। কিছুদিন আগে অনামিকা এবং রৌনকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। দুজনেরই পরীক্ষা অসম্ভব ভালো হয়েছে, যেহেতু দুজনেই অনেক খেটেছিল। রাত জেগে চালিয়ে গিয়েছিল পড়াশোনা। প্রায় 2 সপ্তাহ ধরে ওদের পরীক্ষা চলছিল, তাই এখন পড়াশোনা বলতে তেমন কিছুই নেই। আর গতকাল ছিল রৌনকের 18তম জন্মদিন। পুরো দিনটাই অনামিকা ওর সাথে কাটিয়েছিল একে অপরের সান্নিধ্যে। আর আজ এই বিকেল বেলায় পরন্ত রৌদ্রের আলোতে এবং উষ্ণতায় আবারও একে অপরের সান্নিধ্য উপভোগ করছিল ওরা। অনামিকা রৌনকের দিকে তাকিয়ে বলল, তোমার মনে আছে আজ থেকে ঠিক 1 মাস আগে তুমি আমাকে বলেছিলে তোমার মনের অনুভূতির ব্যাপারে? রৌনক আলতো করে হেসে বলল, হ্যাঁ একদম। তুমি জানো, আমি মনের ফিলিংসগুলো বলে উঠতে পারছিলাম না, এতটাই ভয় পেয়েছিলাম। আর তুমি আমার ওপর রেগে যাচ্ছিলে আর তো চলেই যাচ্ছিলে। তারপর আমি যতটা সম্ভব সাহস জুগিয়ে তোমাকে বলে দিলাম আমার মনের কথাটা, যেটা অনেকদিন ধরে আমি লুকিয়ে রেখেছিলাম। তারপর তুমি যখন আমার অনুভূতিগুলোকে গ্রহণ করলে, তখন আমার মতো হয়তো এতটা খুশি আর কেউ ছিল না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। জানো না, আমি এখন বুঝতে পারি, অনুভব করতে পারি যে তোমাকে ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। আমার জীবনের পূর্ণতা আমি তোমাকে পেয়েছি। আমার সাথে এভাবেই থেকো। অনামিকা ওর হাত দুটি ধরে বলল, একবার যখন আমি তোমার হাত শক্ত করে ধরেছি, তখন তা কোনো দিনও ছেড়ে দেব না। আমার এখনো ভাবলেও হাসি পাচ্ছে তুমি কি ভয়টাই পেয়েছিলে। আমার তো মনে মনে খুব হাসি পাচ্ছিল, কিন্তু হাসতে পারছিলাম না। সেদিনটা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের পরিপূর্ণ দিন ছিল, আর সেই দিনটার কথা আমার ভাবতে খুব ভালো লাগে। তারপর অনামিকা হারিয়ে গেল অতীতের ভাবনায়। ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে আর বাকি ছিল মাত্র 2 সপ্তাহ। জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ওরা। যতই পড়াশোনা চলুক না কেন, বিকেল বেলায় অনামিকা এবং রৌনকের দেখা করা চাই। অনামিকা সকালে কিছুটা পড়াশোনা করে রৌনকের বাড়িতে গিয়েছিল কিয়ার সাথে দেখা করার জন্য। কয়েকদিন ধরে ওর মনে এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছিল, যার সঠিক কোনো নাম ও দিতে পারছিল না। একমাত্র কিয়াই পারবে ওকে সাহায্য করতে। তাই রৌনকের বাড়িতে যাওয়ার পর
ও দৌড়ে কিচেনে গিয়ে কিয়াকে পিছনের দিক থেকে জড়িয়ে ধরল। কিয়ার হাসি ফুটে উঠল এবং ও বলল, বলা না, সকাল সকাল আমাকে মনে পড়ে গেল, কোনো জরুরি কথা আছে নাকি? অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমি তো আমার সমস্ত মনের কথা বুঝতে পেরে যাও যে আমার মনে কি চলছে, কিন্তু দেখো আমি নিজেই নিজের মনের কথা বুঝতে পারছি না। তাই তো তোমার কাছে আমি সাহায্যের জন্য এসেছি, কারণ আমি জানি তুমিই পারবে। জানো কিয়া দিদি, যেদিন থেকে স্কুল বন্ধ হয়ে গেছে সেদিন থেকে একটুও ভালো লাগছে না। রনির সাথে ঠিক করে দেখা হচ্ছে না, ঠিক করে কথা হচ্ছে না, আর বিকেলে বা সেই বাগানে যেটুকু দেখা হচ্ছে তাতে একদমই মন ভরছে না। মনে হচ্ছে সারাক্ষণ ওর সাথেই থাকি, ওর পাশেই থাকি, ওর সাথে সময় কাটাই। রনির সাথে থাকতে এত ভালো লাগে যে আমি কি বলবো তোমায়। আমার কি হচ্ছে বলো তো? কিয়া হেসে বলল, তুই রনকে ভালোবাসতে শুরু করেছিস, ঠিক যেভাবে তোর মা তোর বাবাকে ভালোবাসে ঠিক সেইভাবে রনকে ভালোবাসতে শুরু করেছিস তুই। আর ভালোবাসা কিন্তু বন্ধুত্বের থেকে সম্পূর্ণ আলাদা। অনামিকা বিস্মিত হয়ে গেল ওর কথা শুনে। ও ধীর কণ্ঠে বলল, ভালোবাসা? তাহলে এই নতুন অনুভূতির নাম ভালোবাসা? আর কিয়া দিদি, তুমি ঠিক বলেছ, আমি রনকে না ভালোবাসি। অনামিকা বুদ্ধি প্রখর হওয়ার ও বুঝতে পেরে গেছিল যে কিয়া কি বলতে চাইছে। তারপর ও বলল, কিন্তু ও কি আমাকে ভালোবাসে? যদিও আমার মনে হয় যে ও আমাকে ভালোবাসে, কারণ যেভাবে আমার দিকে তাকাচ্ছে গত কয়েকদিন ধরে, যে আমার সাথে থাকতে চাইছে, যেভাবে আমাকে আঁকড়ে ধরতে চাইছে, আমি এটুকু বুঝতে পারছি যে এটা বন্ধুত্বের থেকে অনেক বেশি। তার মানে ও আমাকে... কিয়া মিষ্টি করে বলল, সেটা না হয় তুই ওর মুখ থেকে শুনে নিবি। আজ বিকেল বেলায় আমি রনকে পাঠাবো ওর মনের কথা তোকে জানাতে। এবার গিয়ে ভালো করে পড়াশোনা করে নে, সামনে তোদের পরীক্ষা, তাই না? অনামিকা হেসে বলল, হ্যাঁ দিদি, আমি ভালো করে করব, ডোন্ট ওয়ারি। কিয়া দিদি, অনেকদিন ধরে জানো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম। কিয়া হেসে বলল, হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? অনামিকা শান্ত স্বরে বলল, আমি ভাবছিলাম তুমি তো ভ্যাম্পায়ার আর রন একজন সাধারণ মানুষ, তাহলে তুমি ওর দিদ ভাই হলে কি করে? মানে এটা কি করে সম্ভব? কিয়া জোরে হেসে উঠে বলল, তোকে আমি নিশ্চয়ই জানাবো, সঠিক সময়টা আসতে দে। আগে তোর পরীক্ষাটা হয়ে যা, তারপর একদিন সমস্ত কিছু জানতে পারবি। আগে মন দিয়ে পরীক্ষা দে, তারপর সব। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে এবং কিয়াকে বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। তার কিছুক্ষণ পর রওনক এসে উপস্থিত হলো কিচেনে। ও কিয়ার দিকে তাকিয়ে বলল, দি ভাই, অ্যানা এসেছিল নাকি? আমি ওর আওয়াজ শুনতে পেলাম মনে হলো, কিন্তু আমার সাথে দেখা করলো না একবারও। কিয়া ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ও এসেছিল, আমার সাথে ওর কিছু দরকারি কথা ছিল তাই। আর তুই পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছিস? কিছুদিন পর থেকে পরীক্ষা না? রওনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু চিন্তা করিস না, আমার সবই রেডি। কিন্তু জানিস দি, আমার কিছুতেই মন বসছে না যতক্ষণ না আমি অ্যানাকে বলছি যে আমি ওর জন্য কি ফিল করি। মনে আছে আমি তোকে বলেছিলাম যে আমি অ্যানাকে ভালোবাসতে শুরু করেছি। প্রথমে বুঝতে না পারলেও তুই আমাকে বুঝিয়ে দিলি, আর এখন যতক্ষণ না আমি ওকে বলছি ততক্ষণ আমি পড়াশোনায় মন বসাতে পারবো না। ওর কথা শুনে কিয়া হেসে ফেলল এবং বলল, তাহলে একটা কাজ কর, আজ বিকেলে যখন ওর সাথে দেখা করতে যাবি তখনই ওকে নিজের মনের কথা জানিয়ে দে। কিয়ার কথা শুনে অনাবিল হাসি ছড়িয়ে পড়ে রওনকের মুখে। ও খুশি হয়ে বলল, দি ভাই, এটা কিন্তু একদম ঠিক বলেছিস, কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে, যদি না করে দেয়? ও একটু চিন্তায় পড়ে গেল, বুঝতে পারছিল না যে কি করবে। অনামিকা বারণ করে দেয় তাহলে যে ও কি করবে জানে না রওনক, কারণ অনামিকাকে ছাড়া যে ও একেবারে থাকতে পারবে না। কিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই কেন বেকার এসব ভাবছিস?
একবার বলে দেখ না কি বলে। এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু কোনো দিন ঠিকভাবে কিছু হবে না। পজিটিভ চিন্তা ভাবনা করলে পজিটিভ রেজাল্ট পাবি। এবার যা, গিয়ে পড়াশোনা করতে বস, বিকেল বেলায় যা হবে দেখা যাবে। রওনক বিকেল বেলায় এসে সেই বাগানটিতে পৌঁছালো। ওর মনে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছিল, কারণ আজ ও অনামিকাকে নিজের মনের অনুভূতিগুলির কথা বলবে। কিছু মুহূর্ত পরে অনামিকা সেই বাগানটিতে পৌঁছালো এবং রওনকের পাশে এসে বসলো। ও অনামিকার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে শুরু করব। অনামিকা মনে মনে হাসলো, কিন্তু ওপর ওপর ও এমন ভাব দেখালো যে রওনকের কথায় একটু কনফিউজড হয়ে গেছিল ও। তারপর বলল, ইম্পর্টেন্ট কথা আমার সাথে? আচ্ছা, তুমি যখন বুঝতে পারছো না কিভাবে স্টার্ট করবে, তাহলে তুমি একটু ভেবে নাও, তারপর বলো। তোমার যতক্ষণ টাইম লাগবে নিয়ে নাও, আমি এখানেই বসে আছি, কোনো অসুবিধা নেই। রওনক ইতিবাচক মাথা নাড়ল এবং চুপটি করে ভাবতে লাগলো যে ও কিভাবে শুরু করবে।